হোয়াট এভার বি দ্য কেস নিকোল, আমার মনে পড়ে 15 বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়েই গেছি, হাল ছেড়েছি, বুঝেছি যে হবে না, কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচার চাই, নতুন করে তদন্ত চাই। এবং তার 25 ডিসেম্বর আগের রাতে বান্দরবানের লামা উপজেলার সরাই ইউনিয়নের তঙ্গঝিরি ত্রিপুরা পাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের 17টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। তার পরদিন রাতে সচিবালয়ে আগুন। বিএনপি দুটি ঘটনাকে কিভাবে দেখছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, কিন্তু দুটো ঘটনাই মর্মান্তিক। একটি ঘটনা যেটি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, তার ঠিক আগ মুহূর্তে হয়েছে, অর্থাৎ এই উৎসবটি একটা ভয়াবহ রূপ নিয়ে সামনে এসেছে। এবং বিষয়টি তখনই ঘটেছে যখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি শক্ত প্রচারণা আছে এই সরকারের বিরুদ্ধে যে এই সরকার মাইনরিটিকে ঠিক মতো প্রোটেকশন দিতে পারছে না। ডে 1 থেকে আমরা ভারতের ডিসইনফরমেশন দেখেছি, এবং এই ডিসইনফরমেশনকে না এই ধরনের ঘটনা এক ধরনের সত্যতা দেয়। আমি আজকে প্রথম আলোয় একটা কলাম দেখছিলাম, সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে সেই এলাকাতে, অর্থাৎ বান্দরবনের লামা উপজেলায় যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেখানে বেনজির আহমেদ, যিনি গোপালগঞ্জে হিন্দুদের বিরাট জায়গা দখল করে তার রিসোর্ট বানিয়েছেন, সেখানে তার বাগান বাড়ি বানিয়েছেন, সেরকমই একটা প্রকল্প তিনি লামাতেও নিয়েছেন, এবং সেখানে বহু মাইনরিটি কমিউনিটিকে উচ্ছেদ করা হয়েছে, কারণ তার বিলাসবহুল বাগান বাড়ি বানানোতে তাদেরকে উচ্ছেদ করাটা জরুরি ছিল। আমি জানি না যে আওয়ামী লীগের কোনো সংযোগ আছে কিনা, আমি জানি না পতিত স্বৈরাচার এখানে কোন রকম কোন ষড়যন্ত্র করেছে কিনা, তাদের লোকজন মানে যে ডিসইনফরমেশন ইন্ডিয়াতে আছে সেটাকে সত্যতা দেওয়ার চেষ্টা করছে কিনা, বাট হোয়াট এভার বি দ্য কেস, বাংলাদেশের সরকার আছে, এবং সরকারে যারা আছে এটা তাদের প্রাইম রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট এই ধরনের ঘটনা কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে। দেখুন, আমি আওয়ামী লীগের সময়ের একটা উদাহরণ সব সময় সংখ্যালঘু নির্যাতনের সময় টানি। রামু, নাসিরনগর, এই ঘটনাগুলোতে কোনো বিচার হয়নি বলেই কুমিল্লা, রংপুরে হতে পেরেছে। যদি ঠাকুরগাঁ বা কলমাকান্দার বিচার হতো তাহলে কিন্তু আমরা অভয়নগরের ঘটনা ঘটতে দেখতাম না। সো একটা ঘটনা ঘটবার পরে মিডিয়াতে আপনি আমি আমরা আলোচনা করি, দর্শক কিছুক্ষণ দেখে, তারপরে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এইরকম যদি হয় এইবারের বড়দিনের এই ঘটনা, তাহলে আমি মনে করব সামনে আরো খারাপ সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর একটা বিষয়, বাংলাদেশে কোনো পার্টিকুলার সম্প্রদায়কে অনিরাপদ করে, কোন পার্টিকুলার সম্প্রদায়ের উপরে জোর খাটিয়ে আপনি যদি মনে করেন যে আপনি সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর সদস্য বলে আপনি নিরাপদ থাকবেন, তাহলে খুব ভুল। নগর পুড়লে দেবালয় এড়ায় না। আপনি নগরে আগুন লাগাচ্ছেন এবং মনে করছেন না আমি তো আসলে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর একজন সদস্য, আপনি কিন্তু খুব ভুল করছেন। নিকোল, আমি আমার ব্যক্তিগত একটা ফাইন্ডিং আজকে আপনার মাধ্যমে শেয়ার করতেই চাই। আমি নিজে হোলি ক্রস স্কুলের ছাত্র, এটা একটা মিশনারি স্কুল। এই স্কুলে সকল ধর্ম বর্ণের গোত্রের মানুষ পড়াশোনা করে। সুতরাং আমি কিন্তু ছোটবেলা থেকে বড়দিন একটা বড় উৎসব, একইভাবে দুর্গাপূজা একটা বড় উৎসব, এটা দেখেই বড় হয়েছে। আমার বহু খ্রিস্টান হিন্দু কমিউনিটির বন্ধু প্রচুর আছে, আমার স্কুল ফ্রেন্ড তারা। আমি যখন শুভ বড়দিন লিখে আমার স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, অ্যাংরি রিয়াকশন, আমি খুব অবাক হয়ে গেছি। অ্যাংরি রিয়াকশন অনেক বেশি, লাইকের পরেই সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে অ্যাংরি, এবং সেটা 200-র উপরে। সো আমি এইরকম বাংলাদেশ দেখি নাই নিকোল, এবং আমি ভীষণ অবাক হয়েছি যে বাংলাদেশটা এদিকে গেল। পরপরে আমি হোলি ক্রসের আরেকজন সিনিয়র আপা, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে, সে স্ট্যাটাস দিয়েছে যে আমি খুব অবাক হচ্ছি বড়দিনের উইশ নিয়ে মানুষের এভাবে রিয়াক্ট করতে দেখে। মানে সেও নিশ্চয়ই উইশ করেছে এবং তার রিয়াকশনও খুব পজিটিভ হয় নাই। সো আমি এই কথাগুলো বলছি, এগুলো একেবারেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু তুচ্ছ না, এই অভিজ্ঞতাটা ফেলে দেবার মতো না। আমরা আসলে মাইনরিটি কমিউনিটি বা যারা সংখ্যায় কম, লেটস পুট ইট ইন দিস ওয়ে, যারা সংখ্যায় কম তাদেরকে কি আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবা শুরু করেছি? তাদের সকল কিছুই উপরেই আমাদের একরকম হক আছে এটা ভাবা শুরু করেছি, এবং রাষ্ট্র কোন রকম কোন ভাবা শুরু করেছেন বলে আপনি প্রশ্ন তুলছেন। দেখুন, গত 15 বছরে তো আসলে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ আলাদা করার উপায় ছিল না। বেনজির যেমন হিন্দুদের জমি দখল করেছে, বেনজির তেমন আমাদেরকেও পিটিয়েছে। সো তখন আমরা আলাদা করতে পারি নাই, বাট এখন কিন্তু
আমরা আলাদা করতে পারছি কিছুটা। সো আমি ভীত হচ্ছে। বড়দিনের অভিজ্ঞতা আসলে আমার কাছে একটা ধাক্কার মতো, এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই। জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখব বলে। আর সচিবালয়ের আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত। আপনি ভিডিওটা দেখলেই নিকোল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, সেগুলো কোথাও আগুন লাগে নাই, দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে। সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে, এবং রাত 1:52, যেই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা, ফায়ার সার্ভিস খবর দেয়, সবকিছুতেই কিছুটা বিলম্ব হয়। এবং আপনি দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে। এবং যেই মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয়ে বা যেখানে আগুন লেগেছে, সেখানে সেতু আছে, আইসিটি আছে, সংস্থাপন আছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রি গুলো, এবং যেখানে এই গত 15 বছরে ব্যাপক লুটপাটের একটা পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই। সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানেই হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করা হয়েছে। হোয়াট এভার বি দ্য কেস নিকোল, আমার মনে পড়ে 15 বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়েই গেছি, হাল ছেড়েছি, বুঝেছি যে হবে না, কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচার চাই, নতুন করে তদন্ত চাই, এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট দেখতে চাই। আবু আলম মোহাম্মদ শহীদ খান, সচিবালয়ে সমাবেশ করেন প্রশাসনের কর্মকর্তারা, সাবেক এবং বর্তমান প্রশাসনের আমলারা, যৌথ প্রতিবাদ সভা করেছেন ব্যায়াম ফাউন্ডেশন মিলনায়তনে, রাজপথে 25 ক্যাডারের বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা। মানে তারা কি চাকরিবিধি অনুযায়ী এটা করতে পারেন? মানে আসলে তারা বেশি সবল হয়ে গেলেন নাকি এখনকার সরকার দুর্বল হয়ে গেলেন? প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যে কোনো গোষ্ঠী, তিনি সরকারি চাকরি করেন নাকি নাগরিক নাকি অন্য কেউ, তাদের যদি কোনো ক্ষোভ দুঃখ বেদনা থাকে সেটা তারা প্রকাশ করতে পারেন। প্রকাশের ভঙ্গিটা কি হবে এটা আমরা আলোচনা করতে পারি, যে কিভাবে প্রকাশ করবেন। তো যারা সরকারি কর্মচারী তাদের প্রকাশ করার অনেক সুযোগ আছে। তারা তাদের উপদেষ্টাদের কাছে বলতে পারেন, তাদের যে নেতৃত্বে যারা আছেন, ক্যাবিনেট সেক্রেটারি, সংস্থাপন সচিব বা জনপ্রশাসন সচিব, তাদের কাছে বলতে পারেন, স্মারকলিপি দিতে পারেন। বিয়ামে যদি কোনো আলোচনা হয়, বিয়াম তো পৃথক অর্গানাইজেশন, বিয়াম সচিবালয়ের ভিতরে না, আর সচিবালয়ের ভিতরে যদি তারা সমাবেশ করেন নিশ্চয়ই অনুমতি নিতে হবে, এবং এইরকম সমাবেশ করতে পারেন না। আমাদের যে কন্ডাক্ট রুলস আছে সেই রুলসে পরিষ্কার বলা আছে তারা কি করতে পারবেন কি করতে পারবেন না। কিন্তু ঘটনার উৎপত্তিতে যেতে হবে। ঘটনার উৎপত্তি এই যে হলো যে প্রশাসন ক্যাডার এবং অন্যান্য ক্যাডার তারা যে একটু মানে সরকারকে বিব্রত করা অবস্থায় ফেলে দিয়েছে। এটা কেন হলো? একটা সংবাদ সম্মেলন ভাইরাল হয়েছিল, সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন, সদস্য সচিব ছিলেন এবং একজন সমন্বয়ক ছিলেন। এবং সেই সংবাদ সম্মেলনের সমন্বয়ক কি কি বলেছেন আমরা সবাই জানি, সাংবাদিকদের কি কি শিখতে হবে এটাও বলেছিলেন উনি। তো সেখানে সভাপতির যে ইন্টারভেনশন আমি কামনা করেছিলাম, মানে নর্মাল হলে আপনি যদি আপনার সীমানার বাইরে চলে যান, যেতে পারে ইয়াং মানুষ যেতে পারে তার সীমানার বাইরে, বা যে কেউ যেতে পারে সীমানার বাইরে, তখন ইন্টারভেন করে সভাপতি। আমি সভাপতিকে ইন্টারভেন করতে দেখিনি, যতটুকু দেখেছি আর কি করেছেন আমি জানি না। তারপরে ওই সভাতে হঠাৎ করে আলোচনা আসলো যে উপসচিব পদে 50-50 কোটা হবে। কোটা তো আমরা চাই না, মেধাবীরা কোটা চায় না, এবং আমিও চাই না কোটা, কেউ চায় না কোটা। তো এখন 50-50 হবে। এটা একটা সেটেলড ইস্যু। 75-25 যেটা আছে এটা একটা সেটেলড ইস্যু। এই সময় ছাত্র গণ অভ্যুত্থানে মনে হয় এটা নিয়ে সচিবালয়ের কার কি কোটা হবে বা কোন ক্যাডারের কি কি কোটা হবে, পিঠাভাগ বানরের, সেটা নিয়ে মনে হয় আমরা আলোচনা করি নাই বা আন্দোলন হয়নি। মানে আমি যতদূর আন্দোলনের সাথে ছিলাম, যতবার কথা বলতে এসেছি, কখনো এইসব বিষয়ে আলোচনা হয়নি। তো হঠাৎ এটা আসলো সংস্কার কমিশন, তারা 1000টা সংস্কার প্রস্তাব করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে একটা প্রস্তাব আসলো যে হঠাৎ করে যে উপসচিব পদে সকলকে পরীক্ষা দিতে হবে। যিনি এই সংস্কার কমিশনের চেয়ারম্যান, তিনি সচিব হয়েছিলেন এবং তিনি উপদেষ্টা হয়েছিলেন, তিনি এখন সংস্কার কমিশনের চেয়ারম্যান। আমি তাকে বিনীতভাবে প্রশ্ন করতে পারি কি যে আপনি কি কোনো পরীক্ষা দিয়ে উপসচিব হয়েছিলেন? অন্যায়। আমি সচিব হয়েছি, আপনি পরিচয় করে দিলেন। আমি তো কোনো পরীক্ষা দিয়ে উপসচিব হয়নি। কারণ উপসচিব কোনো এন্ট্রি পদ না যেটার জন্য পরীক্ষা দিতে হয়।
আপনি যখন পরীক্ষা দেন পাবলিক সার্ভিস কমিশনে, সেই পরীক্ষা নিয়ে নানান কথা আপনি বলতে পারেন। প্রশ্ন বিক্রি হয়, প্রশ্ন আউট হয়, দলীয় লোকদের ভাইভাতে অনেক বেশি মার্কস দেওয়া হয়, কাউকে কাউকে ফেল করে দেওয়া হয়, অনেক কিছু বলতে পারেন। বাট একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে আপনি এন্ট্রি পদে আসেন। এন্ট্রি পদের পরে পদোন্নতি পৃথিবীর কোথাও পরীক্ষা দেওয়া হয় না। কি পরীক্ষা দিবেন আমি জানি না, লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই পরীক্ষা নিয়ে অনেক আলোচনা হতে হবে, কি সিলেবাস হবে, কি করাবেন। কিন্তু আপনি হঠাৎ করে একটা পরীক্ষার প্রশ্ন আসলেন এবং পদোন্নতিতে কোনো পরীক্ষা দেওয়ার বিধান গত 75 বছর, মানে পাকিস্তান ধরতেছি এখন, যে ওখান থেকে নাই। ইন্ডিয়াতে তো সিভিল সার্ভিস আছে এবং তারা টপ 10 সিভিল সার্ভিস কান্ট্রির মধ্যে ইন্ডিয়া আছে। নাম্বার 1 না, নাম্বার 1 চায়না বা সিঙ্গাপুর, তারপরে চায়না আছে, আরো 2-1টা দেশ আছে। তো এখন ধরেন যে ওইখানেও তো এই পদগুলো আছে এবং ওখানে পরীক্ষা হয় না। তার চেয়ে বড় কথা হলো যে সংস্কার করছি কেন, কেন সংস্কারের প্রয়োজন। সংস্কার একটা দাবি আছে এবং সবাই আমরা সংস্কার চাই। কেন চাই, এটার কেন্দ্রে আমরা যাই, কেন চিন্তা করব না। বাংলাদেশে 14, 18, 24-এর যে নির্বাচন